মায়েরা একদম উদ্ভ্রান্তের মতো আচরণ করছে। দেখে মনে হবে কোনো বদ্ধ উন্মাদ একজন। শরীরে লাগানো অসংখ্য তারগুলি এদিকে ওদিকে হয়ে জট পাকিয়ে গিয়েছে। মাথার চুল এলোমেলো। কেউ বেডের উপরে বসে উন্মাদের মতো চিৎকার করছে, আর চুল টেনে রেখেছে দুই হাতে। পাগলের মতো ছুটে এসে মায়েরার এমন করুণ হাল দেখে বুকটা মুচড়ে উঠল ইহামের। কলিজাটা শুকিয়ে এলো তার। দৌড়ে এগিয়ে গেল মায়রার কাছে। মেয়েটা তখনও বেডের উপরে বসে থেকে চুল শক্তি দিয়ে টেনে ধরেছে, যেন সবগুলি চুল হাতে তুলে আনবে। গুলিবিদ্ধ বাম হাতে পেঁচানো সফেদ ব্যান্ডেজটা লাল বর্ণ ধারণ করেছে। হাতে শক্তি প্রয়োগ করছে বলে কাঁচা ঘা থেকে বুঝি রক্তে ব্যান্ডেজ ভিজে উঠেছে। কুনুই বেয়ে শোনিত উকি দিচ্ছে দেখা যায়। সেটা নজরে আসতেই ইহামের হৃৎপিণ্ড কামড়ে ধরে তীব্র যন্ত্রণায়। মুহূর্তেই চোখগুলি ঝাপসা হয়ে আসতেই দুই হাতে জাপটে ধরে মায়রাকে। বেডের কাজ ঘেঁষে দাঁড়িয়ে ওভাবেই মায়রাকে আগলে ধরে বুকের সংস্পর্শে। গলায় তার কিছু একটা ঢেকে গাঢ়ভাবে। দাঁতে দাঁত পিষে দলা পাকানো দহনগুলি হজম করার চেষ্টা করছে কেবল। ইহামের শক্ত বাহু ডোরেও যেন থাকতে চায় না মায়রা। তীব্র অসহনীয় যন্ত্রণায় আগলে ধরা শক্ত পেশিবহুল বাহুর ভেতরেই ছটফট করে ওঠে মেয়েটা। ওই বাহু বন্ধনে থেকেও অনর্গল ডানে বামে মাথা নাড়ায়, চিৎকার করে কাঁদে। ছোটার জন্য হাঁসফাঁস করতেই ইহাম আরো প্রগাঢ় করে টেনে ধরে বুকের সাথে মিশিয়ে। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। ইহাম ব্যগ্র কণ্ঠে শুধায়, মায়রা, এই মায়রা, জান, কি হয়েছে? প্লিজ শান্ত হও জান আমার। হোয়াটস রং উইথ ইউ? আমায় বলো, কোথায় কষ্ট হচ্ছে তোমার জান? প্লিজ কুল ডাউন। এমন করো না, একটু শান্ত হও। ফোপাতে ফোপাতে মায়েরা দুই পাশে মাথা নাড়াতে নাড়াতে জবাব দেয়, আমি আমি কিছু শুনতে পাচ্ছি না ক্যাপ্টেন সাহেব। বুকটা হাহাকার করে ওঠে ইহামের। বুক থেকে তুলে হাত বুলিয়ে চুল ঠিক করে, গালের দুই হাত পাশে রাখে, স্থিরভাবে বোঝানোর চেষ্টা চালায়। প্লিজ শান্ত হও, এমন করো না। ডক্টর দেখছে, কিচ্ছু হবে না, তুমি শান্ত হও। আমার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে ক্যাপ্টেন সাহেব, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মরে যাচ্ছি আমি। আমার কানে কোনো শব্দ আসছে না, আমি কিছুই শুনতে পাচ্ছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। ইহামের শুভ্র কুচবুচ হয়ে যাওয়া শার্টটা দুই হাতে খামচে ধরেছে মায়েরা। হয়তো লম্বা নখগুলি চামড়াও ভেদ করে গিয়েছে। সেই দিকে বিন্দু মাত্র তোয়াক্কা নেই তার। সে শুধু মায়রাকে সামলাতেই ব্যস্ত। ডক্টর, নার্স, এমনকি মায়রার বাবা মাহিন সাহেব আর ইসহাক সাহেব চৌধুরী সবাই চলে এসেছে। পাশেই দাঁড়িয়ে আছে তুহিন। তার বুকটাও ছটফট করছে। মাহিন সাহেব মেয়ের অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠেই এগিয়ে যেতে চাইলেন মেয়ের কাছে। তখনই ইহাম ইশারায় না বুঝিয়ে দেয়, মায়রাকে এই মুহূর্তে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে। মেয়েটা সর্বশক্তি দিয়ে চাইছে চুল টেনে ধরতে। ইহাম তার দুই গালে মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, মায়রা, মায়রা প্লিজ লক্ষ্মীটা আমার, শান্ত হও। জান আমার, একটু চুপ করো, ডক্টরকে দেখতে দাও। এসব করো না জান, তোমার শরীরের ক্ষতি হবে। জান আমার, একটু শান্ত হও। নিজের বাবা কিংবা শ্বশুর কাউকেই তোয়াক্কা করছে না ইহাম। বারবার মায়েরার মুখ উঁচু করে নিজে বুঝে নিজের বুকে টেনে নিয়ে আনে তাকে। গভীরভাবে মেয়েটার আখিতে আখি রাখে, করুণ চাহনি দিয়ে একটু শান্ত হতে ইশারা করে। কিন্তু তার মাথার ভেতরে যে যন্ত্রণার পোকা কিলবিল করে খেয়ে নিচ্ছে, মস্তিষ্ক তা কাউকেই বোঝাতে পারছে না সে। দাঁতে দাঁত খিচে রাখে মায়েরা। মায়েরা, একটু চুপ করে বসো, ডক্টরকে একটু দেখতে দে। প্লিজ এভাবে নিজের ক্ষতি করিস না, কেন বুঝতে পারছিস না? আবারও ইহাম জাপটে ধরে শান্ত করতে চায় মায়রাকে। ইহামের কাঠপেটা বুকের গভীরে জড়সড় হয়ে মায়েরা ক্ষীণ আওয়াজে জবাব দেয়, আমি ব্যথা সহ্য করতে পারছি না, মরে যাব আমি। আমার ব্যথা ঠিক করে দিন ক্যাপ্টেন সাহেব, আমার ব্যথা কমিয়ে দিন আপনি। ইহামের এতটা অসহায় লাগলো বুকের ভেতরটা, যেন সব তার খাঁ খাঁ করছে। এতটা অসহায় কি আদৌ তার কখনো লেগেছিল?
ছোটবেলা থেকে বিত্তশালী জীবন পার করে এসেছে, কখনো কোনো কারণে কষ্ট ভোগ করতে হয়নি তার। কর্মজীবনে নানান রিস্কি কাজ করেছে, মৃত্যু স্বচক্ষে দেখেও এত বিচলিত আর অসহায় বোধ করেনি। তবে আজ বুকের সাথে যে মেয়েটা লেপ্টে আছে, তার জন্যে মন কেন উতলা হচ্ছে, হৃদয় জমিনে মরুভূমি নেমেছে। এই করুণ কাতর কণ্ঠ কেন তার ভেতর দুমড়ে মুচড়ে দিচ্ছে। দেখো, তুমি যদি শান্ত না হও তবে ডক্টর দেখবে কি করে? ব্যথা কমবে না তো। তুমি একটু শান্ত হয়ে বসো, ডক্টরকে দেখতে দাও মায়েরা। আমি এই ব্যথা আর নিতে পারছি না ক্যাপ্টেন সাহেব। আল্লাহ নিশ্চয় আমার মৃত্যু দিয়েছে এই যন্ত্রণায়। বুকটা কেঁপে উঠল ইহামের, সেই সাথে রাগও হলো প্রচণ্ড। ডক্টরের দিকে তাকিয়ে সেই রাগী এক ধমক বসালো। মায়েরার সমস্যা কি আমার মুখের ভেতরে লেখা আছে? দেখছেন না কেন? কেন ট্রিটমেন্ট করছেন না ওকে? রাবিশ। মায়েরা কিছুতেই কারোর কথা শুনতে নারাজ। সে শুধু অসহ্য ব্যথায় চুল টানতে চায়, যেটা বারবার বাধা দিচ্ছে ইহাম। বিরক্ত হয় সে, নিজেকে ওই লোকটার বুকের মাঝ থেকে সরাতে চায় ঠেলে। আমাকে ছাড়ুন, ছাড়ুন আমায়। আমি কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমার চোখগুলি ঝাপসা হয়ে আসছে, আমার মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে মাথা ফাটিয়ে ফেলি আমার। আমার ঘাড়ের রগ ছিঁড়ে যাচ্ছে ইহাম। মায়েরা উন্মাদের মতো নিজের কথাগুলি নিজেই বলছে, ডক্টরকে ঘেঁষতে দিচ্ছে না। উপায়ান্তর না পেয়ে ডক্টর ঘুমের কড়া ইনজেকশন পুশ করতে চায় তার শরীরে। সুই দেখেই আবারও ইহামের বাহু খামছে ধরে, মাথা দুই দিকে নাড়িয়ে ব্যাকুল গলায় বলে, আমি সুই দিব না, আমার শরীরে সুই দিবে না কেউ। আমি কিন্তু সবাইকে একদম মেরে ফেলবো। আমি এক্ষুনি বের হয়ে যাই এখান থেকে, সবাইকে কিন্তু মেরে ফেলবো আমি। মহিন সাহেব হো হো করে কেঁদে ওঠে। তুহিন সামলাতে ব্যস্ত হয় বাবাকে। ডক্টর এগিয়ে আসতেই মায়েরা চিৎকার করবে, অমনি শক্ত কঠোর হাতে ইহাম চেপে ধরে তার হাত। বল প্রয়োগ করে হ্যাচকা টানে নিজের মুখোমুখি করে। রাগী গরম চোখে তাকায় মায়েরার নেত্র পল্লবে। মায়েরা অবাক হয়ে চেয়ে দেখে ওই রক্তিম চোখ, ওই আগুন চোখের ভাষা সে জানে। লাল চোখের চাহনির সাথে সে পূর্ব পরিচিত। মানুষটা আবার তার দিকে রাগী হয়ে উঠছে, ঠোঁটের দিকে এক নজরে তাকিয়ে থাকে। চিবিয়ে চিবিয়ে ঠোঁট নাড়ানো দেখে বোঝে ক্ষোভে কিছু বলছে তাকে। রাগে অভিমানের যন্ত্রণায় মেয়েটা কাতর চোখে স্থির হয়ে তাকিয়ে থাকে লোকটার মুখপানে। বুক ভার হয়ে ঠোঁট উল্টে আসে তার। হাতের শিরায় সূক্ষ্ম ব্যথা অনুভব করার সাথে সাথেই বোঝে ক্ষিপ্রে লোকটা বুকের সাথে চেপে ধরেছে তার মাথা। ওই শক্তপোক্ত বুকের গহীনে নীরবে ফোঁপায় সে। আস্তে আস্তে চোখ তার ঝাপসা লাগে, হাত পা গুলি কেমন যেন নিস্তেজ লাগে। আস্তে আস্তে একদম হালকা লাগতে শুরু করে শরীরটা। পরক্ষণেই চোখের সামনে সব ঝাপসা অন্ধকারে ঢেকে যায়। মায়েরা মিনিট কয়েকের মাঝে ঘুমে ঢলে পড়তেই শক্ত করে আগলে নেয় হাতের পিঠে। গভীরভাবে মাথা নুইয়ে তাকিয়ে থাকে ঘুমন্ত ফ্যাকাশে মুখটার দিকে। ওর চোখের ভাষা বুঝে ইসহাক চৌধুরী একটু কেশে উঠলেন। বেআইন আর তুহিনকে নিয়ে তিনি বের হন। মাইনর স্কাল ফ্র্যাকচারের কারণেই এই তীব্র ব্যথা। কখনো কখনো রোগী কানে কিছু শুনতে পায় না, আবার কিছু কিছু ক্ষেত্রে চোখেও ঝাপসা দেখে। তবে এটা দীর্ঘস্থায়ী নয়, ঠিক হয়ে যাবে। আপনি টেনশন নেবেন না মিস্টার ইহাম চৌধুরী। ইহাম তখনও মায়া মায়া চোখে মায়েরার দিকে ওভাবেই তাকিয়ে আছে। দেখে ডক্টর চলে গেল। আরো কিছুক্ষণ ইহাম ওই আদলে দৃষ্টি বুলিয়ে মেয়েটাকে আস্তে করে বেডে শুইয়ে দেয়। পাশেই বসে খানিকক্ষণ ঝুঁকতেই এবার টপ টপ করে কয়েক ফোঁটা নোনা পানি গাল বেয়ে গড়িয়ে মায়রার উন্মুখ বুকে পড়ে। মেয়েটা একদম অষাঢ়ের মতো চোখ বুজে আছে। ইহাম আলতো হাতে মায়রার হাতটা আঁকড়ে ধরে, ক্যানোলাযুক্ত হাতের উল্টো পিঠে ওষ্ঠ ছোঁয়ায়। ঝাপসা চোখে ভাঙা কণ্ঠে বিড়বিড় করে, আমি টোটালি পাগল হয়ে যাচ্ছি মায়রা। তোমার অবুঝপানা না ঠান্ডা মাথায় সহ্য করে নিতে পারছি, আর না তোমার দূরত্ব আমার হৃদয়টাকে পোড়ানো থেকে ঠেকাতে পারছে। তুমি কি কিছুই বুঝতে পারো না মেয়ে? আর কবে বুঝবে আমায়, আমার মিসেস পিচ্চি চৌধুরী? কবে মুখ ফুটে বলার আগে আমার মনের কথাটা তুমি আঁকড়ে ধরতে শিখবে? আর কত দূর সেই দিন?
কবে আর আমায় বুঝবে জান? এইমাত্র মহিন সাহেবকে কোনো রকমে একটা স্যালাইন খাইয়ে ঘুম পাড়িয়েছে। একটু পরই ফজরের আজান দিবে। সব পরিস্থিতি একসাথে তাকে বিধ্বস্ত করে দিচ্ছে। ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। শরীরটা খারাপ লাগছে তার। তবুও সুস্থভাবে চলার চেষ্টা করছে সবার সামনে। ভঙ্গুর মন নিয়ে পা ফেলে ফেলে যাওয়ার সময় একটা কেবিনের সামনে থমকে দাঁড়ায় সে। অল্প একটু কাচের ফাঁক দিয়ে উকি দেয় শিফুর ঘুমন্ত মুখ। শিরিন বেগমকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে সে। দেখতে আসলেই তাকে খুব ছোট লাগছে এই মুহূর্তে। একদম নিষ্পাপ। ঢোক গেলে তুহিন অনেক কিছুই অনুধাবন করে নিজের মনে মনে দরজার ওপাশ থেকে ব্যথিত হৃদয় নিয়ে আওড়ায়। আর কাছে যাওয়ার চেষ্টা করব না শিপু টিপু। আর তোমাকে চাইবো না এই মুহূর্তে। তুমি বড় হও, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাও। মালয়েশিয়া থেকে ফিরে যেন তোমাকে আমি একদম ম্যাচিউরড পাই। যেন সবার সামনে তোমাকে চাইলে তুমি নিজে তা অস্বীকার না করে আমায় চাইতে পারো। অপেক্ষা করব শিপু টিপু। তোমায় আমি ছাড়বো না। আমার এই কষ্টের দাম তোমাকে পোহাতে হবে শিপুয়া চৌধুরী। চোখের কিনারা দিয়ে গড়িয়ে পড়ার আগেই এক বিন্দু পানি তুহিন মুছে নেয়। এরপর দ্রুত মাথা নুইয়ে ছোটে হসপিটালের বাহিরে। তার যাওয়ার দিকে তাকিয়ে এক জোড়া চোখ ছলছল হয়। ভেতর থেকে তপ্ত শ্বাস ছাড়ে নীরবে। অম্বর ফকফকে হয়ে আসে। ব্যস্ততার বাড়ে। সেই সাথে বাড়ে হাসপাতালের কোলাহল। মায়েরা তখনও নিস্তেজ হয়ে বিছানায় ঘুমিয়ে। বেলা তখন 10টার ওপরে। তার ঘুম ভাঙতে ভাঙতে 12টা নাগাদ। ইহাম সকাল 8টার পর নিজের মা বোনকে দিয়ে জোর করে পাঠিয়েছে ফাতেমা বেগম আর মহিন সাহেবকে তাদের বাসায়। মহিন সাহেব কিছুতেই যেতে চাননি মেয়ের রিপোর্ট না শুনে। ইহাম শান্তভাবেই বুঝিয়ে বলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু পর আবার আসার কথা। অনেক বোঝানোর পর রাজি করানো গিয়েছে মায়রার বাবা মাকে। ইসহাক চৌধুরীও ছেলেকে ছেড়ে যেতে অমত পোষণ করেন। তবে ইহাম রাজি হয় না। জোর করেই সবাইকে বাসায় পাঠায়। কাল থেকে মানুষগুলি নাওয়া খাওয়া ছেড়ে হসপিটালে চিন্তায় সময় পার করছে। একটু বিশ্রাম না নিলে তাদের নিয়ে দৌড়দৌড়ি শুরু করতে হবে পরে। শুধু যায়নি তুহিন, তাকে জোর করেও রাজি করানো যায়নি ইহামের বাসায় যেতে। ইহামও তেমন শক্ত গলায় বলেনি কিছু। তুহিন এক পলক ইহামের দিকে চেয়ে মায়রার কেবিনের সামনেই বসল। দুজনেই কেমন শক্তভাবে একে অপরের দিকে তাকিয়েছিল। তুহিন বসতেই মনে পড়ল শক্তপোক্ত মানুষটার বোনের কথা। বাসায় যাওয়ার আগেও শিফু তার কাছে এসে নরম গলায় বলেছিল, তুহিন ভাইয়া চলুন না আমাদের বাসায়। আপনার শরীর তো খারাপ, এখনো ঠিক করে সুস্থ হননি। তোমায় বলিনি আমায় নিয়ে চিন্তা না করতে? তবুও কেন সামনে এসে জ্বালা বাড়াও শিপু টিপু? আমি আপনার সামনে আসলে খুব খারাপ লাগে আপনার? এমন করে বলছো যেন তুমি সারাক্ষণ আমার চোখের সামনে বসে থাকো। আর সেই অধিকারও পেয়ে গিয়েছি আমি। শিপু কোনো জবাব দিতে পারেনি তখন। কি হলো, জবাব দিচ্ছ না যে? যেহেতু এর একটা উত্তরও হ্যাঁ বা না, তবে সেটা নিয়ে চিন্তাও করো না। আমার প্রতি দুর্বলতাগুলিকে নিজের ভবিষ্যতের দুর্বলতা হিসাবে গড়ে তোলো না। সময় কথা বলবে, সেই পর্যন্ত অপেক্ষা করো। আমার কথাগুলি না বোঝার মতো অবুঝ তুমি নও। বয়সের তুলনায় একটু বেশি বুঝদার আর কঠিন মনের মানুষ তুমি শিপু টিপু। বেলা 11টা 38 বাজে। মায়রার ঘুম ভাঙে। ঝাপসা চোখগুলি পিটপিট করে তাকিয়ে গোটা রুম জুড়ে কেবল তুহিন ভাইকেই দেখতে পায়। লম্বা করে চোখের পাতা ফেলে আবারও তাকালো রুম জুড়ে। অসহায় চোখ দুটি যে মানুষটিকে খুঁজে চলেছে তাকে না দেখে বড় বিচলিত হলো। এগিয়ে গেল তুহিন, বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, এখন ঠিক লাগছে শরীর? কোথাও কষ্ট হচ্ছে না? মায়েরা নিরুত্তর হয়। ফ্যালফ্যাল করে ভাইয়ের দিকে তাকালো। তুহিন প্রশ্ন করলো আবারও, বোন আমার, আমার কথা শুনতে পাচ্ছিস? আমি কি বলছি কানে আওয়াজ পাচ্ছিস তো? আব্বু আম্মু কোথায়? ওরা সবাই সকালে ইহাম ভাইদের বাসায় গিয়েছে বোন, একটু পরেই চলে আসবে। মায়েরা আর জবাব দেয় না। তার সরল মন ভেবে নেয় ইহামও বাড়ি চলে গেছে। ভাবতেই বুকটায় আরো ব্যথা অনুভব করে। বোন, মুখে একটু পানির ঝাপটা দিবি? উঠাবো? কোনো নার্সকে ডাকি? হাতের স্যালাইন তো শেষ। আবার দেই কি না নাকি মুখেই কিছু খেতে বলে। তুই একটু অপেক্ষা কর, আমি ডক্টরকে ডাকি। ভাইয়া, ক্যাপ্টেন সাহেব,
অবুঝ ইচ্ছেগুলিকে দমিয়ে রাখতে না পেরে লঘু আওয়াজে প্রশ্ন করে মায়রা। ইহাম ভাইয়া তো অনেকক্ষণ আগেই কোনো একটা কাজে বের হয়েছে। কেন, কিছু প্রয়োজন? আমায় বল, নাকি নার্স ডাকবো? মায়রা জবাব দেয় না, মুখটা ভার করে মাথা দুই পাশে দুলিয়ে না জবাব দেয়। মনটা বিষণ্ণ হয়ে ওঠে তার। লোকটার কাজ কাজ আর চাকরি, ওইসব ছাড়া সে কি কিছুই নেই লোকটার জীবনে? তার জীবনে কি কোনোই মূল্য নেই ওই লোকটার কাছে? এতটাই গুরুত্বহীন মানুষ সে, তার পাশে কি থাকা যেত না? তার থেকে কি লোকটার কাজ বড় নাকি? হৃদয়টা ফুলে ফেঁপে ওঠে মায়রার। মাথা ব্যথা করছে? থমথমে মুখে মায়রার মাথা দিয়ে অসম্মতি জানায়। তোকে হয়তো আজ আবার টেস্ট করানো হবে কয়েকটা। আমি ডক্টরকে বলে আসছি, তুই এখানে চুপ করে বসে থাক বোন। তুহিন বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বাহিরে বের হওয়ার জন্য পিছু ফিরতেই দেখে ইহাম দরজা ঠেলে ভেতরে আসছে। মায়রা এক পলক দেখে চোখ সরিয়ে নেয়। মুখের আদল তার শক্ত। ইহামকে আসতে দেখে তুহিন নীরবে জায়গা প্রস্থান করে। অসম্ভব লাল হয়ে আছে ইহামের মুখশ্রী, চোখ দুটি যেন আগুনের গোলা। গত 2 রাত ধরে ঠিকভাবে ঘুম নেই তার। কাল একটা রাত গিয়েছে 1 মিনিটের জন্যেও চোখের পাতা লাগাতে পারেনি সে। গায়ের শার্টটা খোলা হয়নি। শুভ্র শার্টের কিছু কিছু জায়গায় ছোপ ছোপ দাগ দেখা যায়। সব সময় গুছিয়ে রাখা চুলগুলি আজ এলোমেলো উস্কো খুস্কো। মায়েরা তখনও মুখ ঘুরিয়ে রেখেছে। কেবিনে পা রাখতে রাখতেই ইহাম প্রশ্ন করে, কখন ঘুম ভাঙলো? মায়রার জবাব নেই, মুখ ফিরিয়ে রেখেছে সে। তাকে দেখে চোখ সরু হয় ইহামের। মেয়েটা এখনো গাল ফুলিয়ে রেখেছে। হয়েছে কি? মায়রা, কিছু জিজ্ঞাসা করেছি, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। ও, আইসি। মায়রা, তুমি গাল ফুলিয়ে যে রেখেছ, মনে হচ্ছে 10 মন টন চাল ঢুকিয়েছ। মায়রা ক্ষিপ্তভাবে চায়। ইহা মুচকি হাসে। ওই হাসি দেখেই তার শরীর আরো জ্বলে ওঠে। খুব ভালো লাগছে তাই না? আমাকে এভাবে দেখে আপনার খুব ভালো লাগছে? সারাক্ষণ ঠোঁটে হাসি লেগেই আছে। মনে অনেক শান্তি পাচ্ছেন তাই না? মায়রার এমন কথায় স্তব্ধ হয়ে যায় ইহাম। স্থির চিত্তে দাঁড়িয়ে থাকা মেয়েটার পানে। আপনার জীবনে কাজ আর চাকরি ছাড়া যখন কিছুই থাকবেই না, তখন বিয়ে করলেন কেন আমায়? যখন সময়ই দিতে পারবেন না, তবে জীবনে জড়ালেন কেন? আমাকে আপনি ঠিকভাবে সময় দেন না, ভালো করে একটু কথা বলেন না। আমার দুঃখ কষ্ট কিছুই আপনার গায়ে লাগে না। বাঁচি কি মরি, তাতেও আপনার কিছুই যায় আসে না, তাই না ক্যাপ্টেন সাহেব? মায়রার এই ধরনের কথায় প্রচণ্ড বিরক্ত হয় ইহাম। দাঁত চেপে অনেকক্ষণেই আনে। তবে শ্লোষিক্ততা আর মেয়ের কম্পিত ভাঙা কণ্ঠস্বর শুনে দমে যায় সে। ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টায়। লিসেন মায়রা, আই এক্সপ্লেইন টু ইউ। কি এক্সপ্লেন করবেন আপনি? আপনার কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। আমার লাইফে, আপনার লাইফে আমার কোনো দাম আছে বলুন তো? নেই। আপনার জীবনে আমার কোনো ভ্যালু নেই। আমি আসি কি না আসি তা কোনো ম্যাটারই করে না আপনার কাছে। তবে বিয়ে করেছেন কেন আমায়? যদি পছন্দই না করতেন, থাকতেই না পারেন, তবে ছেড়ে দিন। বলতে বলতে মায়েরার গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। মেয়েটার ঠোঁট তিরতির করে কাঁপছে। বুকের ফাঁকা কষ্টটা কিছুতেই দমিয়ে রাখতে পারছে না। তার অশান্ত মাথায় যা আসছে তা উগলে দিয়ে কষ্ট ঝাড়ার চেষ্টায় মেতে উঠেছে সে। মনে হচ্ছে যাই বলছে তাই ওই লোকটার জন্য কম হয়ে যাচ্ছে। মেয়েটার অবুঝপানায় তিক্ত হয়ে উঠেছে ইহামের ভেতরের ঘর। চোখগুলি আপনা আপনি মরিচের মতো জ্বলছে। টেনশন, নির্ঘুম আর না খাওয়া শরীর, মাথার পীড়া সব মিলিয়ে এমনিতেই মেজাজ খিটখিট করছে তার। এর ওপর বোকা মেয়েটার এই ধরনের কথা বিগড়ে দিচ্ছে তার মস্তিষ্ক। সব ঘেটে হওয়ার জোগাড়। তবুও মায়রার অসুস্থতার কথা চিন্তা করে নিজেকে দমিয়ে নেয়। দাঁতে দাঁত পিষে চোখ মুদে আসে সে। ক্ষীণ গম্ভীর স্বরে বলে, মায়রা, স্টপ ইট। এই বিষয় নিয়ে আপনার পরে কথা বলবো। ওঠো, টেস্ট করাতে যেতে হবে। আমি ডক্টরের সাথে কথা বলে এসেছি, কাম। মায়রার বাহু ধরতে গেলেই মেয়েটা কেমন যেন ফুঁসে ওঠে। ইহামের নীরব শান্ত স্বভাবটাই যেন তাকে আরো সাহস জুগিয়ে দেয়। ঝাড়া মেরে হাত সরিয়ে চোখ ভর্তি পানি নিয়েই ক্ষোভান্বিত গলায় বলে ওঠে, ছুবেন না আপনি আমায়? কেন ছুতে আসেন? কিসের জন্য?
যাকে মনে জায়গা দেন না তাকে আবার ছুতে যান কোন লজ্জায়? নির্লজ্জ লোক একটা। এবার মায়রার কথা বলি। ইহামের মেজাজ বিগড়ে দিচ্ছে না, বরং প্রচণ্ড রাগ হচ্ছে। চোয়াল শক্ত করে দাঁতের পাটি চিবিয়ে রেখেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে শুধুই। আমি কখনো বোঝাতেই পারলাম না আমাকে পছন্দ না করেন না কেন আপনি? কোন কারণে বলবেন? আমার কোনো কিছু কেন ছুতে পারে না আপনার? সারাক্ষণ অবজ্ঞা করেন, বকাবকি করেন, রাগ দেখান। কেন? কারণ কি বলেন? কালকে যখন আমি ওদের ওখানে বন্দি ছিলাম, হাত পা বাঁধা অবস্থায় পড়েছিলাম, তবুও আপনার মায়া হলো না? আপনি একটুও বিচলিত হলেন না, বরং শান্ত আর গা ছাড়া ভাব দেখিয়ে বকে গেলেন আমায়। আজ জ্ঞান ফেরার পর দেখলাম কি আপনার ঠোঁটে হাসি লেগে আছে। একটু আমায় নিয়ে আপনার মাঝে চিন্তা নেই। কেন নেই? কত তো দেখি ড্রামা সিনেমায় হিরোদের উদ্বিগ্নতা, তাদের উন্মাদনা। ননসেন্স। মায়রার কথা মাঝপথে থামিয়ে দেয় ইহাম। নাটক আর বাস্তব এক লাগে তোমার? চুপ করুন। একদম কোনো জ্ঞান দিতে আসবেন না আপনি আমায়। সেদিন নিউজেই দেখিয়েছে স্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রবাসী স্বামী নিজেই মারা গিয়েছে। আপনার তো শুধু কাজ আর চাকরি আছে, আর কাউকেই চায় না আপনার জীবনে। বউ বাচ্চা পরিবার কিছুই চায় না, কারোর মূল্য নেই আপনার কাছে। তো এসেছেন কেন? চলে যান এখান থেকে, আপনার কাজে যান, যেখানে ডুবে থাকেন সেখানে যান। আমার কোনো দাম নেই আপনার কাছে, তাই তো? পছন্দই যখন করেন না তখন ছুতে আসেন কেন? সব পুরুষের খালি ছুঁয়ে দেখবার বাহানা থাকে। ডুকরে কেঁদে ওঠে মায়রা। ইহামের এই শান্ত নির্জীব বিহেভিয়ার কিছুতেই তার মন নিতে পারছে না। অশান্ত মন কিছুতেই আজ শান্ত হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ক্ষিপ্রে মায়রার দুই গাল প্রবলভাবে চেপে ধরার প্রয়াস জাগলো ইহামের মনে। শরীর নিষ্পিস করে উঠল ক্রুদ্ধতায়, তবে সেটা করল না দাঁতে দাঁত পিষে। তখনও মেয়েটার পানে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে সে। ভেতর থেকে শুধু তপ্ততা ঝাড়ছে, শরীর থেকে নির্গত হচ্ছে ক্রোধের উত্তাপ। যে মেয়েটার জন্য সর্বাঙ্গ মনে হয়েছে, এই বুঝি তার নিঃশ্বাসটা থমকে আসছে, এই বুঝি সে মরণ কবুল করে নেয়। সেই মেয়েটা অন্যের কাহিনী শোনায় তাকে। স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু। যে মেয়েটার জন্য চাকরির ঊর্ধ্বে গিয়ে সব কিছুর তোয়াক্কা না করে এত বড় রিস্ক নিল, সেই হাদারামটাই বলছে তার জীবনে আছে শুধু কাজ আর চাকরি। কিভাবে? হৃদয়টা দাউ দাউ করে জ্বলে উঠল ইহামের। মায়রার কান্না চোখের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে ক্রোধ আর ধাতস্থ করতে পারল না সে। ক্ষোভ নিয়ে বিক্ষিপ্ত কণ্ঠে চিবিয়ে বলল, আই সেড স্টপ ক্রাইং, ড্রাম ইট। করব, শুনবো না আপনার কথা। আমি কাঁদি বাঁচি মরি, তাতে আপনার কি? ইহাম বেডের কাছেই ছিল। ভেতরের হিংস্রতাকে আর দমিয়ে রাখতে না পেরে রেগে বেডের পায়ার একটা লাথি মারে। শক্তপোক্ত মজবুত বেদটাও নড়ে ওঠে সেই লাথির প্রবলে। মুহূর্তে কেঁপে ওঠে মায়রা। চোখটা বন্ধ করে নেয় সে সহসা। লোকটার রাগই এবার তাকে ভয় পাওয়ায়। সাহস হয় না চোখ তুলে ওই রাগী চোখের দিকে তাকানো। শরীরটা বুঝি এবার মৃদু আঁচে কেঁপে ওঠে। কানে ভেসে আসে ভয়ঙ্কর কণ্ঠস্বর, আরেকবার ওই কথা বললে একদম জানে মেরে ফেলবো বেয়াদব। কিছু সময় অতিবাহিত হয়। কেবিন জুড়ে মায়েরা কেবল ওই লোকটার ফোঁস দানবীয় ধ্বনি শুনতে পায়। বুকে ভয় জমে খুব। শুকিয়ে আসা গলা ভেজানোর চেষ্টা করে, আস্তে ধীরে নেত্রপল্লব মেলে তাকায়। তখনই ওই মানুষটা কেমন যেন শীতল অথচ শানিত গলায় বলে, তোমার মেন সমস্যা কোথায় জানো মায়েরা? তুমি মাথা মোটা গবেটের চেয়েও বেশি হলে বেয়াদব। আদবটাই রপ্ত করতে পারলে না এত বছরে। এর চেয়েও বেশি কোনটা আছে তোমার মাঝে জানো? জেদ। তোমার চোখে আমি যে রিজনগুলোর জন্য অপরাধী হয়ে আছি, তুমি জেদ ধরেই সেইগুলির বাহিরে আর কিছুই দেখতে পাচ্ছ না। ইচ্ছাকৃত দেখতেও চাইছো না, শুধুমাত্র জেদ দেখিয়ে। তাই তোমার চোখেও কিছু পড়ছে না, আর না তুমি চোখ ফেলতে চাইছো। তোমার জেদ তোমাকে সেই সব থেকে দূরে রেখে অন্ধ করে তুলেছে। আল্লাহ তাআলা মানুষকে চোখ দেয়, বুদ্ধি দেয়, ভালো মন্দটা দেখে বিবেচনা করে ভালোটাকে আঁকড়ে ধরার জন্য, সেটাকে লালন করার জন্য। কিন্তু তুমি তো চোখ থাকতেও জেদের কারণে অন্ধ। তাই পজিটিভ কিছুই তোমার চোখে আটকাচ্ছে না। তোমার চোখ বারবার নেগেটিভের দিকেই ঠেকছে মায়েরা। তাই অনেক কিছুই তুমি দেখতে পাওনি।
এখনো ছোট বাচ্চা নও তুমি যে পরিস্থিতি দেখে শুনে কিছুই বুঝবে না। তুমি যথেষ্ট বুঝদার হয়েছো। তবে জেদ তোমার সেগুলিকেই লাঘব করে দিচ্ছে ক্রমশ। তুমি দিনকে দিন জেদের বশে অবুঝ আর অন্ধ হয়ে যাচ্ছ মাথা মোটা। আমার হাসিটা দেখলে অথচ ভেতরটা দেখার চেষ্টা করলে না মেয়ে। অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার কণ্ঠটা রুদ্ধ করে দিচ্ছ মায়েরা। কথাগুলি শেষ করে ইহাম আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দম্ভ নিয়ে লম্বা পায়ে কেবিন ছেড়ে বের হয়ে গেল। কেবিনের দরজা সজোরে লাগানোর শব্দে ভেতরটা যেভাবে কেঁপে উঠেছে মায়রার, তেমনি করেই ফুঁপিয়ে উঠছে মেয়েটা। লোকটার শেষের কথাগুলি কম্পিত ভাঙা কণ্ঠ আর ভেতরের ঘরকে দুমড়ে মুচড়ে তছনছ করে দিচ্ছে। বারবার মনে হতে চাচ্ছে লোকটার কথার মাঝে নীরব আহাজারি গুজে দিয়ে গেছে। বারংবার কানে ঝংকার তোলা ওই ভেজা কণ্ঠস্বর ছুরির মতো বিদ্ধ করছে তার হৃৎপিণ্ডটা। আজ ভেতর থেকে ভেঙে গুড়িয়ে নিঃস্ব হচ্ছে সে। ভেতরের ঘর ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গুড়িয়ে যাওয়া বুঝি এখনো মায়ের বাকি ছিল কিছুটা। ভাগ্য মনে হয় সেটা সহ্য করেনি। তাই তো ব্যস্ত হয়ে এক্ষুনি রুমে প্রবেশ করলো এক রমণী, যার চোখে মুখে ছিল কৌতূহল, খানিক রাগ আর বিরক্ত ভাব। কপাল কুঁচকে রুষ্ট অভিমুখে তিনি এগিয়ে এসে কর্কশ গলায় বলেন, কি হয়েছে মায়েরা? আমার ইহাম ওভাবে চলে গেল কেন? এই মাত্র তিনি বাসা থেকে এলেন। যত দ্রুত পারেন শর্টকাট একটু রান্না করে নিয়ে এলেন তুহিন আর ইহামের জন্য। ছেলেটাকে এতবার করে বলার পরেও সে রাজি হয়নি বাসায় যেতে। এই জন্য রান্না শেষ করে কোনো রকমে গায়ে পানি ঢেলে না খেয়েই তিনি এসেছেন হসপিটালে। কেবিনের দিকে যাবেন এমন সময় দেখেন ছেলে রেগে মেগে লাল হয়ে ছুটেছে কোথাও। পেছন থেকে এত ডাকলেন তবুও শুনল না ছেলে। দেখে তিনি বেশ বুঝেছেন ইহাম কোনো কারণে খুবই রেগে। ভেতরে ঢুকে মায়রাকে কাঁদতে দেখে ওনার সন্দেহ ঠিক হয়েছে। কি হলো, বলছো না কেন? কি হয়েছে? ইহাম রাগ করলো কেন? মায়েরা জানে তার শাশুড়ি খুব ভালো মানুষ, তাকে যে খুব আদর করেন তিনি তাও জানে। ছেলের মতো মোটেও সারাক্ষণ ধমকায় না। মায়েরা আম্মা, মায়েরা আম্মা বলে ডাকে। খুব কোমল মনের মানুষ তিনি। তবু ওনার সামনে ওনার ছেলে নিয়ে খোলামেলা এমন করে অভিযোগ সে দিতে পারছে না। চোখের পানি মুছে ক্ষীণ গলায় বলে, আমার সাথে ঝগড়া লেগেছে আপনার ছেলের। মায়েরার কথা শেষ হওয়া দেরি, কিন্তু শাশুড়ির রুষ্ট কসকস গলা ভেসে আসতে দেরি হলো না। মানে, তুমি এই অবস্থাতেও আমার ছেলের সাথে ঝগড়া করেছো? কেমন মেয়ে তুমি? তোমার জন্য আমার ছেলেটা দুদিন ধরে নাওয়া খাওয়া ঘুম টুম বাদ দিয়ে ছন্ন ছাড়া হয়ে ঘুরছে। পাগলের মতো করছে আমার ছেলেটা তোমার জন্য। আমরা তো ওকে নিয়ে চিন্তায় ছিলাম যে তোমার চিন্তায় চিন্তায় না আমার ছেলেটার কিছু হয়ে যায়। আমার ছেলেটা দুদিন ধরে পাগলের মতো ছটফট করছে তোমার জন্যে, আর তার সাথে তুমি ঝগড়া করেছো? কেমন মেয়ে তুমি? শাশুড়ির মুখে এমন ধমকানোর রুষ্ট কথা আর এই রূপ দেখে স্তব্ধ হয়ে গিয়েছে মায়রা। ছলো ছলো চোখ নিয়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রয়েছে কেমন করে যেন শাশুড়ির পানে। শুনেছিল মা আর শাশুড়ি নাকি এক হয় না, তারা সামান্য কারণে সেভাবে কষ্ট দিতে পারে, নিজের মা সেটা কখনোই পারে না। নিজের মার মতো কি আর শাশুড়ির ধৈর্য ধরে সবটা বুঝে নাকি? নিজে আর পর বলতেও তো একটা বিষয় আছে। মায়ের আর হৃদয় খান খান হয়ে যায় শাশুড়ির এমন ব্যবহার দেখে। আর যাই হোক, কখনো ভাবেনি শাশুড়ির এমন ব্যবহারেও মুখোমুখি হতে হয় বউদের। মূলত এইসব বাস্তবিক অভিজ্ঞতায় তার সামনে কখনো তুলেও ধরা হয়নি। অনাকাঙ্ক্ষিত চাওয়া এবার ক্ষত বিক্ষত করে দিল তাই। আঘাতের এই বিস্ময় ভাবটা তার কাটাতেই পারছে না কোনোভাবেই। শাশুড়ির চোখে মুখে সে দেখতে পেল তার জন্য তীব্র রাগ আর বিরক্ত ভাব। তখনই কেবিনে ঢুকলো ইসহাক চৌধুরী, মহিন সাহেব আর তুহিন। তুমি কিভাবে পারলে আমার ছেলের সাথে এমনটা করতে? ছেলেটা আমার দুদিন ধরে কিছুই খায়নি, ঘুমায়নি, সারাক্ষণ ছটফট করেছে পাগলের মতো। তোমার জ্ঞান ফিরেছে না বলে মনে হয়েছে তার দমই বন্ধ হয়ে যাবে। সেই ছেলের সাথে ঝগড়া করতে তোমার একটুও বিবেকে বাঁধলো না মায়েরা? কিভাবে পারলে এমনটা করতে? মায়েরা একদম বিস্ময়ে জমে গিয়েছে। কষ্ট যাতনায় চোখ ভর্তি, পানিটাও যেন গাল বেয়ে পড়তে গিয়ে ভুলে গিয়েছে। ভেতরটা কেবল ফেঁপে উঠছে গাঢ়ভাবে। মন কিছুতেই মেনে নিতে পারছে না শাশুড়ির এই রুক্ষতা।
বারবার আঘাতে যেন তার ভেতরটা গুমোট হয়ে গিয়েছে, কিন্তু বুঝতে পারছে না শাশুড়ির এই কথাগুলি তার কলিজা এফোর ওফোর করে দিচ্ছে কেন। নিজের মায়ের অনুরূপ জায়গাটা ওনাকে দিয়েছিলেন বলে কি তার জন্য কষ্ট হচ্ছে? কই, তার নিজের মাও তো কত সময় কত বকে, কিন্তু কখনো তো কলিজায় লাগেনি। তবে আজ কেন মনে হচ্ছে কলিজাটা কেউ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? স্ত্রীর এমন লুড়ো ব্যবহার দেখে ইসহাক চৌধুরী মাহিন সাহেব নিকটে বেশ লজ্জিত হলেন। দরজা থেকে এসে দ্রুত টেনে ধরলেন শিরিন বেগমের হাত। মৃদু আওয়াজে বলেন, কি হচ্ছে কি শিরিন? এসব কোন ধরনের ব্যবহার? নিজের বুদ্ধি হারিয়ে ফেলেছো নাকি? মেয়েটা অসুস্থ, ভুলে গিয়েছো? লজ্জায় অপমানে মায়েরা মাথা নিচু করে নেয়। সঙ্গে সঙ্গে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল তার। ক্যানোলাযুক্ত হাতটাও ব্যথা ভুলে চেপে ধরল অন্য হাতে। উগলে কান্না আসছে তার। ঠোঁট চেপে অশ্রু নিবারণের ব্যর্থ সে। তো আর কি করব? আমার ছেলেটার দিকে তাকিয়েছো একবার? ওর কষ্ট, ওর ছটফটানি বোঝার চেষ্টা করেছো একবারও? ছেলেটা আমার ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে, আর মায়েরা কি করে তার সাথে ঝগড়া করে? ও তো অজ্ঞান হয়ে নিশ্চিন্তে ছিল, কিন্তু আমরা তো সবাই দেখেছি ইহামের ছটফট, অস্থির ভাব। কি পাগলের মতোই না করেছে আমার ছেলেটা। তুমি নিজেও তো ইহামকে নিয়ে চিন্তায় ছিলে, যে ছেলেটা না কিছু হয়ে যায়। তবে এখন আমাকে থামাচ্ছ কেন? ছেলেটা আমার দুদিন ধরে দাঁতে কিছুই কাটেনি, এসেছিলাম নিজের হাতে একটু খাইয়ে দিব, আর এখন মায়রার সাথে ঝগড়া করে হন্তদন্ত হয়ে চলে গেল কোথাও। ইসহাক চৌধুরী বেজায় চটলেন স্ত্রীর প্রতি। এক পলক ঘাড় বাঁকিয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা মহিন সাহেবকে দেখে আবারও তাকালেন মাথা নুয়ে চোখের পানি ফেলতে থাকা মায়রার দিকে। এই অবস্থায় কত কষ্টই না পেয়ে কাঁদছে মেয়েটা। অতঃপর ভারী কণ্ঠে বলে উঠলেন ইসহাক চৌধুরী, তাই বলে তুমি মায়রাকে দোষারোপ করবে? ঝগড়া হয়েছে কেন, কার দোষ কার গুণ তা না ভেবে মায়রাকে ব্লেম দিচ্ছ কিভাবে শিরিন? দোষ তো তোমার ছেলেরও থাকতে পারে। এক হাতে তো আর তালি বাজে না। আর ওদের পার্সোনাল ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করছো কেন, কোন লজিকে? ওদের হাজবেন্ড ওয়াইফের বিষয় না হয় ওদেরকে মেটাতে দাও। তাই বলে অযৌক্তিকের মতো করে ওকে এই অবস্থায় দোষারোপ দেওয়ার সাহস পেলে কোথায় তুমি? স্বামীর কথায় শিরিন বেগম দমে গেলেন, একটু শান্তও হলেন। একবার হতবাক হয়ে তাকাতে ভোলেননি স্বামীর মুখের দিকে। তুহিন ততক্ষণে রাগ দেখিয়েছে গজগজ করে চলে গেল। মহিন সাহেব মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলেন তখনও। ছেলেটার জেদ দেখিয়ে তখনই শিরিন বেগমকে কিছু বলতে যাচ্ছিল, তিনি আটকেছেন বলে হয়তো রেগে চলে গেলেন, কিন্তু ওনার ভেতরটাও তো শান্ত হচ্ছে না। মেয়ের চিন্তায় অশান্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। করুণ অসহায় চোখে একবার বাবা তার কান্নারত মেয়ের দিকে তাকালেন। মেয়েকে ওভাবে দেখে বুক ফেটে যাচ্ছে ওনার, তবে মুখে ফুটে কিছুই বলছে না। গলার কাছে আসা কান্নাটা আটকানোর চেষ্টা করছে খুব করে। ইসহাক চৌধুরী বুঝলেন মহিন সাহেবের মনের বিষয়টা। আর যাই হোক, কোনো বাবার সামনে মেয়েকে রুক্ষভাবে কথা বলে সেই বাবা নীরবে সেটা সহ্য করতে পারেন না। উনি তো এক মেয়ের বাবা। ইসহাক চৌধুরী দেখলেন মহিন সাহেবের লাল হয়ে আসা কান্না আটকানো চোখ দুটি। খুব খারাপ লাগলো মহিন সাহেবের দিকে তাকিয়ে। বেডের উপরে বসে নিঃশব্দে বসে মায়েরা তখনও কাঁদছে। তুমি নিজেও তো মায়রার সুস্থতা নিয়ে চিন্তা করেছো, কতই না দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে মেয়েটার জন্য জান ভিক্ষা চাইলে, নামাজে বসে সুস্থ করে দেওয়ার কথা বলে। তবে এখন এমন অবুঝের মতো ব্যবহার করছো কেন তুমি? শিরিন বেগম স্বামীর ওপর থেকে চোখ সরিয়ে বেডে বসা ক্রন্দনরত মায়রার দিকে তাকালেন অদ্ভুত দৃষ্টিতে। ভেতরে কি হলো ওনার কে জানে। চোখের পানিটা ধরে রেখে কোনো রকমে টিফিন বাক্সটা কেবিনে রেখেই দ্রুত সেখান থেকে চলে যান। আস্তে ধীরে ইসহাক চৌধুরী গেলেন মায়রার কাছে। পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ক্ষীণ আওয়াজে বলেন, কেঁদো না মা। তোমার শাশুড়ি একটু রাগী মানুষ, রাগ হলে কি বলে নিজেও জানে না। দেখবে একটু পর এসে তোমায় জড়িয়ে ধরে কান্না জোড়াবে। ওর কথায় কিছু মনে করো না মা, এখন তোমার শরীর ভালো? মায়েরা নিরুত্তরভাবে মাথা তুলে তাকায় শ্বশুরের পানে। পাশেই বাবাকে দেখে মেয়েটা আর সহ্য করতে পারে না। বাবাকে জড়িয়ে ধরে কিশোরী মন এবার শব্দ তুলে ফুপিয়ে ওঠে। বাবার বুকের মাঝেই ফোপাতে ফোপাতে হেসকে ওঠে।
মেয়ের এই অস্থির কান্না মাহিন সাহেবকে আর আটকাতে পারে না। কোনো কিছু, লজ্জা কিংবা বিব্রত বোধ, কোনোটাই তাকে আটকাতে পারে না কিছুই। লজ্জা কিংবা বিব্রত বোধ উপেক্ষা করে ওনার চোখে দেখা দিল চিকচিকে পানি। ক্রোধে মাথার রগ দপদপ করছে তুহিনের। সাপের মতো নিঃশ্বাস নিচ্ছে। মায়েরা তার একমাত্র আদরের বোন। খুনসুটি মারামারির সম্পর্ক হলেও বোনকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। সেই আদরের পিচ্চি বোনটাকে তার সামনেই অমন করে বলা কথা তার কিছুতেই সহ্য হচ্ছে না। তখনই ইচ্ছা হচ্ছিল ওই ভদ্র মহিলাকে একটু ঝেড়ে দিতে। নিহাতি বাবার থামিয়ে দেওয়াতে কোনো রকম রাগ নাকে দমিয়ে চলে এসেছে সেখান থেকে। এর একটু পরেই এসেছে শিফু। পেছন থেকে ডেকে বলছে, তুহিন ভাই, আপনার জন্য খাবার এনেছি, আসুন, খাবেন। তুহিন অগ্নি চক্ষু নিয়ে তাকায় শিপুর দিকে। তিক্ত বিষাদ নিয়ে বলে ওঠে, এই মেয়ে, কি এখন হঠাৎ করে বারবার ঘেঁষাঘেঁষি করছো কেন? কি চাই? অসুস্থ হওয়ার পর থেকে কি দরদ উতলে পড়েছে আমার উপর? অন্য সময় তো খুব গিয়ার দেখাও, তবে আমি যে বারবার বারণ করেছি সামনে না আসতে, শোনো না আমার কথা? তুহিনের এই ধরনের কথায় কষ্ট পেয়ে যায় শিফু, তবে কিছুই বলে না, বরং নিজেকে সামলে মৃদু হাসে। শুনেছি একটু আগে আম্মু কি করেছিল ভাবির সাথে। আপনার সামনে আপনার বোনকে এভাবে বলায় আপনি কষ্ট পেয়েছেন, তাই না তুহিন ভাই? তুহিন নির্জীব। ভাবিকে খুব ভালোবাসেন, তাই না? তুহিন এবারও নির্জীব। আপনার বোন যেমন আপনার কাছে দামি, তাকে নিয়ে আপনি উদগ্রীব। আমার ভাইয়াও কিন্তু আমায় নিয়ে খুব সচেতন আর ভালোবাসে খুব করে। তো ভাই হিসাবে আমার প্রতি তার সচেতনতা কি খুব ভুল? বলুন আপনি। ব্যর্থতাপূর্ণ হেসে উঠল তুহিন। জ্ঞান দিতে এসেছো শিপুটিপু? তোমার জ্ঞান চেয়েছি আমি? ওই সব কিছু তোমার কাছেই রাখো। কি মনে করেছো এসবে কি বোঝাতে চাইছো? বুঝতে পারছি না আমি? তুমি বোধহয় সকালের বলা কথাগুলি ঠিকঠাক মানে বুঝতে পারোনি। এই ট্রমাটা থেকে আমি বের হয়ে গিয়েছি, তবে ভুলে যেও না, মন থেকে মুছে ফেলেছি। তোমাকে আমি নিজের করে চাওয়ার ইচ্ছেটাকে দমিয়ে দিলাম যত্ন করে। তাই জ্ঞানী বুলি ঝরাতে আসবে না। সময়ের অপেক্ষা করো। হুটহাট করে আমার সামনে এসে আমার জ্বালাটা আর একটু বেশি করে বাড়িয়ে দিও না শিপু। তুহিন দপদপ করে চলে গেল। সেই দিকে তাকিয়ে শিপুর চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ে। এক নজরে তাকিয়ে তুহিন দপদপ করে চলে যায়। সেই দিকে তাকিয়ে শিপুর চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ে। এক নজরে তাকিয়ে থেকে আপন মনে বিড়বিড় করে, ঠিক আছে তুহিন ভাই, আপনাকে আমি সময়ের উপরে ছেড়ে দিলাম। সময় কথা বলে আপনারটাই মানলাম। বুকের গহীনে আশার প্রদীপ জেলে আমি না হয় প্রতিক্ষণে আপনার অপেক্ষার প্রহর গুনে যাব। সব কিছুতেই হাঁপিয়ে ওঠা মায়েরা একা নীরব কেবিনে বসে আছে। একটু আগে নিজের বাবা মাকেও বলেছে তারা যেন তাকে একটু একা থাকতে দেয়। মানসিক দিক দিয়ে বড্ড বিধ্বস্ত। এই মুহূর্তে সবকিছু তালগোল পাকিয়ে দিচ্ছে তার মস্তিষ্ক। থম মেরে বসে আছে সে। চোখের চিকচিকে পানিগুলি শুধু পড়ছে অনাদরে। বারবার শাশুড়ির কিছু কথা কানে আসছে। লোকটা সত্যি 2 দিন ধরে কিচ্ছু খায়নি। তার চিন্তায় নির্ঘুম রাত কাটিয়েছে। সত্যি কি তার অজ্ঞান অবস্থায় উন্মাদের মতো করেছিল লোকটা? তবে কেন তার সামনেই লোকটা নিজেকে কঠিন দেখায়? তার জন্যে ওই কঠিন মনে যদি মায়া থেকেই থাকে, তবে প্রকাশ করতে সমস্যাটা কোথায়? সবসময় নিজের কথা নিজের মাঝেই কেন চেপে রাখতে হবে তার? এবার চোখের পানি টপ টপ করে পড়ল। পাশ থেকে নিজের ফোনটা তুলে নিয়ে কল দিল ইহামের নাম্বারে। একবার দুবার বারবার কল দিচ্ছে, কিন্তু ওপাশ থেকে আর কেউ ফোন উঠাচ্ছে না। এবার মেয়েটার কষ্টে মুখে হাত গুজে ফুপিয়ে উঠল। কেবিনের দরজায় খানিকটা শব্দ হতেই চমকে তাকায় মায়েরা। অবুঝ মনটা বলে, এই তো কঠিন পুরুষটা এসেছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মায়েরা দেখলো একটা অচেনা পুরুষ তার কেবিনে এসেছে। সে দ্রুত চোখ মুছে নিল। নিজেকে একটু গুছিয়ে মাথা নিচু করতেই অপরিচিত মানুষটা মৃদু আওয়াজে সালাম দিল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আপনি? আমি আসলে ক্যাপ্টেন টিমের লেফটেন্যান্ট ইব্রাহিম ইসলাম। ও ম্যাম, আমি দুঃখিত, আপনার অনুমতি না নিয়ে এখানে চলে এসেছি বলে বাহির থেকে সবকিছু শুনছিলাম। আপনার আর ক্যাপ্টেনের ভুল বোঝাবুঝির সম্পর্কেও একটু ধারণা আছে আমার।
এই পর্যায়ে মায়েরা ভীষণ লজ্জা পেল, ইতস্থ করে মাথা নুইয়ে নিল আরো। ম্যাম, আপনাকে কিছু কথা জানানোর প্রয়োজন মনে করছি, তাই বিরক্ত করলাম। জি, আপনি বলুন, সমস্যা নেই। ম্যাম, আমাদের অপারেশনটা ছিল বরিশাল, কিন্তু হঠাৎই ক্যাপ্টেন ডিপার্টমেন্ট থেকে ওটা এক্সচেঞ্জ করে ফেনীর মিশনটা বেছে নিয়েছে বৃহস্পতিবার রাতে। যখন আপনাদের ওখানে গায়ে হলুদ হচ্ছিল, তখন আমরা গিয়েছিলাম মিশনে। সেখান থেকেই এক তথ্যের মাধ্যমে জানতে পারি আজহার পাটোয়ারি আপনাদের নতুন রিলেটিভ হতে যাচ্ছে। ক্যাপ্টেন প্ল্যান করে আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল, আর শুক্রবার আমরা সেই হিসেবে রেডি ছিলাম। তবে যখনই খবর এলো আপনাকে কিডন্যাপ করা হয়েছে, তখনই নিজ চোখে দেখেছি ক্যাপ্টেনের বিচলতা আর উদ্বিগ্নতা। ক্যাপ্টেন সবসময় সব পরিস্থিতি দৃঢ় মনোবলের সাথে ঠান্ডা মাথায় করে। তবে সেই দিন দেখেছিলাম এক নতুন ক্যাপ্টেনকে, যার ভেতরটা কেবল উন্মাদনায় ছটফট করেছে। মুহূর্তেই আমাদের অর্ডার করলো প্ল্যান চেঞ্জ করতে। যেখানে ক্যাপ্টেন নিজের মৃত্যুর সামনে পড়েও স্থির থেকে পরিস্থিতি হ্যান্ডেল করেছে, সেখানে সেই দিনটায় শুধু আপনার জন্য দেখেছিলাম ক্যাপ্টেনের অস্থিরতা। পারিনি শুধু মাটি খুঁড়ে আপনায় বের করতে। পাগলের পাগলের মতো করে অস্থির হচ্ছিল। ঠিক যতটুকু সময় লেগেছে জানতে যে আপনাকে কোথায় রাখা হয়েছে, ততটুকু সময় উনি মনে হয় 1 সেকেন্ডের জন্য ঠিক ছিলেন না। আমাদেরকে আবারও উনি নতুন প্ল্যান সাজিয়ে দিয়েছিলেন তৎক্ষণাৎ। কি কি না করেছে আপনার সেফটির জন্য। যেখানে মিশনে এত সময় নষ্ট না করে আমরা নিজেদের জান বাজি রেখে মাঠে নেমে যাই, সেখানে পদে পদে তিনি সময় ব্যয় করে সবটা সেট করেছেন যেন আপনার কিছু না হয়। ওনার কথা একটাই ছিল, ভেতরে আমার বউ আছে, সে খুব দামি, তার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। জ্যামার চালু হতে আর ফোর্স আসতে মিনিট 10 কি 20 সময় লাগতো। ক্যাপ্টেন সেই সময়টুকুও বাহিরে অপেক্ষা না করে ভেতরে প্রবেশ করেছে আপনার উদ্বিগ্নতায়। আমাদের বলে গিয়েছে ওই সময়টুকু তিনি ভেতরে হ্যান্ডেল করে নেবেন। মায়রার গাল বেয়ে টপটপ করে পড়া পানি বিছানা ভিজিয়ে দিচ্ছে, ঠোঁটগুলি অনবরত কাঁপছে, শরীরটা মৃগী রোগীর মতো করে দুলছে। বারবার সেই দিনের কথাগুলি মনে পড়ছে তার। মানুষটা কি এ কারণেই তখন ওই রকম শান্ত স্থিরভাবে কাটিয়ে গিয়েছে? যার মাথার ভেতর ছিল নিখুঁত ছক, তাকে সে ভুল বুঝে বলল তার নাকি কোনো চিন্তাই নেই। কতই না খারাপ ব্যবহার করলো। একটু আগের বলা কথাগুলি মনে হতেই নিজেকে বড্ড অসহায় লাগলো। মানুষটাকে রাগে যা মন চেয়েছে বলে দিয়েছে, কিন্তু এখন লোকটা কোথায় গেল? আসছে না কেন এখনো? শুধু তাই নয় ম্যাম, আপনার ওই অবস্থা দেখে ক্যাপ্টেন ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। পাগলের মতো কোনো রকমে ফেনীর হসপিটালে আনলে ডক্টর ঢাকায় শিফট করানোর কথা বলায় তিনি ডক্টরের সাথেও সিন ক্রিয়েট করেছে। পরে যখন দেখলো সত্যি আপনার ঢাকায় নিয়ে আসতে হবে, তখন ক্যাপ্টেন কোথা থেকে যে 20 মিনিটের কম সময়ে সেনাবাহিনীর হেলিকপ্টার জোগাড় করলো, তা আসলেই অবাকের বিষয়। মায়েরা বিস্ময় নিয়ে তাকায় ইব্রাহিমের দিকে। ভদ্রলোকের মুখ দেখতে পায় না স্পষ্ট, নিজের উপরে পড়া কান্নার কারণে। আপনি হয়তো জেনে থাকবেন এটা সিএমএইচ হসপিটালের সেনাবাহিনীর অন্তর্ভুক্ত, যেখানে ডক্টরের মুখে আপনার ক্রিটিক্যাল অবস্থা শুনে ওনার সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করে বসেছিলেন ক্যাপ্টেন। সেই ডক্টর চাইলেই আর্মির কর্পসের কাছে নালিশ করতে পারতেন। আন্তঃবাহিনীর নিয়ম ভঙ্গের কারণে শাস্তিও ছিল ভয়াবহ। ক্যাপ্টেন সেই সবের কিছু তোয়াক্কা করেনি। এমনকি তিনি কাল রাতেও ফেনী গিয়েছিলেন, আবার রাতেই ব্যাক করেন। আমরা সকলে দেখেছি ক্যাপ্টেনের উন্মাদনা। ওনাকে প্রথম দেখাতে যে কেউ বলে দিতে পারতো সেই সময়টা উনি পাগল হয়ে গিয়েছেন। আপনার ওই অবস্থা যেন ওনার মনকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে প্রতিক্ষণে। মায়েরা এবার হাউমাউ করে কেঁদে উঠল। মাথায় তীব্র যন্ত্রণা আর অসম্ভব কাঁপতে থাকা শরীর নিয়ে ফোন লাগালো পাষাণ মানব নামে সেভ করা নাম্বারটায়। হসপিটাল থেকে অনেকটা দূরে চলে এসেছে ইহাম। মন মেজাজ তার খুবই তিক্ত, সব কিছুতেই বিরক্তের ছোঁয়া। রাগে শরীরটা দপদপ করে জ্বলছে। মায়েরার কথাগুলি তার মনে আগুন জ্বালিয়ে দিয়েছে, বিশেষ করে শরীর নিয়ে বলা কথাগুলি। সে আসলে শরীর ছোঁয়ার বাহানা করে? কথাটা মাথা চাড়া দিয়ে উঠছে তার। খিটখিটে মেজাজে আবারও চোখটা বন্ধ করে আনে সে।
গাড়ি থেকে বের হয়ে একটা সিগারেট জ্বালায়। অস্থির ভঙ্গিতে সেটা টানতে থাকে। তার মন কিছুতেই শান্ত হচ্ছে না। মায়রার কথাগুলি হজমই করতে পারছে না। হঠাৎই নিয়মের স্রোতে চলা জীবনটায় কি হলো বুঝতে পারে না সে। মেয়েটার ওই বোকা আচরণ, কথা যেমন সহ্য করতে পারে না, আবার কথা না বলেও থাকতে পারে না। দম বন্ধ হয়ে আসে এমন লাগে। সবকিছু তখন বিরক্ত মনে হয়। এই যে এই মুহূর্তটা না পারছে কথাগুলি হজম করে নিতে, আর না পারছে মেয়েটার সাথে কথা বলে একদণ্ড স্বস্তিতে থাকতে। মায়রা, মায়রা, আমায় পাগল করে দিয়েছিস তুই মায়রা। আমি এখন আমার মধ্যে নেই। আমার সবটা তুই কিভাবে কন্ট্রোল করছিস বেয়াদব মেয়ে? তোর মতো মাথা মোটা কি করে আমায় ডেসপারেট বানিয়ে দিচ্ছে। আমি টোটালি আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছি মেয়ে। চিবিয়ে চিবিয়ে একাই বলতে থাকে উদ্বিগ্ন হয়ে। কেমন যেন অস্থির অস্থির দেখায়। ছটফট করছে যেন তার চিত্ত। যেন ভেতরের দাবানলে স্থির হতে পারছে না সে। সেই কখন থেকে ফোন ভাইব্রেট করে যাচ্ছে, অথচ চেয়েও দেখছে না ইহাম। কিছুই মনোপুত হচ্ছে না তার। একটা সময় ফোনের আওয়াজে বিরক্ত হয়ে গাড়ির ভেতর থেকে ফোনটা নিয়ে এসে খোলা আকাশের নিচে দাঁড়ায় আবারও। স্ক্রিনে তাকিয়ে অবাক হয় ইহাম। কপাল কুঁচকে আসে তার। মায়রা, বাবা, মা, তুহিন, এমনকি ইব্রাহিমের নাম্বার থেকে অসংখ্যবার কল এসেছে। খেয়াল করে দেখে 58টা কল এসেছে মায়রার নাম্বার থেকে। ভুরু জোড়া কুঁচকে আসে ইহামের। সবাই হঠাৎ করে এত কল দিচ্ছে কেন? মায়রার ফোন থেকে আজই বা কেন এত কল এলো? নাম্বারটায় কল দিতে যাবে তার আগেই আবারও ইব্রাহিমের নাম্বার থেকে কল এলো। সময় নষ্ট না করতেই ওপাশ থেকে ইব্রাহিমের হাঁপানো আওয়াজ আসে। মনে এক নিদারুণ ভয়ের বীজ রোপণ হয় ইহামের। শুকনো ঢোক গেলে আবার কোনো বিপদের সংখ্যায় দিশেহারা হয় তার হৃদয়। কিছু বলার আগেই ওপাশ থেকে ইব্রাহিম ব্যস্ত হয়ে প্রশ্ন করে, কোথায় আছেন আপনি ক্যাপ্টেন? শুকনো ঢোক গিলে নেয় ইহাম। ক্ষীণ গলায় প্রশ্ন করে, কি হয়েছে ইব্রাহিম? সব ঠিক আছে তো? ক্যাপ্টেন, আপনি তাড়াতাড়ি আসুন, এদিকের অবস্থা ভালো নয়। বুক কামড়ে ধরে ইহামের। বিহ্বলতা বা ক্রোধ করে ধরে। কোনো রকম কম্পিত গলায় প্রশ্ন করে, কি হয়েছে মায়রা? ক্যাপ্টেন, তাড়াতাড়ি আসুন, ম্যাম পাগলের মতো চিৎকার করছে, আপনাকে খুঁজছে। কোনোভাবেই কেউ শান্ত করতে পারছে না। কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না, বারবার আপনার খোঁজ চাইছে। ভীষণ চিৎকার চেঁচামেচি করছে আপনার জন্য। ইহাম আর কথা বলার প্রয়োজন মনে করল না। কোনো রকমে ফোনটা কেটে যান হাতে নিয়ে গিয়ে গাড়িতে বসলো। পাগলের মতো ক্ষিপ্রে গাড়ি ঘুরায় ছেলেটা। দুপুরের তপ্ত রোদ মাথার উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। গরমে শরীর দিয়ে নোনতা পানি ঝরছে সবার। মায়েরা এখনো অবধি টেস্ট করায়নি একটাও। কাছেই ঘেঁষতে দিচ্ছে না কাউকে সেই কখন থেকে। মাথায় একটা ভীষণ যন্ত্রণা। থেমে থেমেই চোখে সব ঘোলা দেখছে। সবাইকে কেবিন থেকে বের করে দিয়েছে। চোখের সামনে বারংবার ভেসে আসছে ওই লোকটার গম্ভীর মুখখানা। কানে ভেসে আসছে, মায়রার কোনো কিছুর আড়ালে লুকায়নি। জলদি, খোদার কসম লাগে, বেয়াদবি করিস না জান। আরো ফুপিয়ে ওঠে মেয়েটা। চোখে মুখে ফুলেও টইটম্বুর। চোখগুলি ছোট ছোট হয়ে লাল হয়ে এসেছে। গা শিউরে উঠেছে তার। ভেতরে আমার বউ আছে, সে খুব দামি। তার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। হু হু করে কাঁদে মায়রা। হঠাৎ দরজায় শব্দ পেতেই চমকে তাকায় সে। উন্মাদের মতো ছুটে আসা ইহামকে দরজার সামনে দেখেই অসহায় ভঙ্গিতে শব্দ করে কেঁদে ওঠে মেয়েটা। ক্যানোলার মুখে লাগানো স্যালাইনের নলটা খুলে তৃষ্ণার্ত পাখির মতো ছুটে যায় মানুষটার কাছে। একটা সেকেন্ড সময় নষ্ট না করে ক্ষুধার্ত নেকড়ের মতো হামলে পড়ল লোকটার বুকে। ক্ষিপ্র গতিতে একদম আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিল ইহামকে। শক্তি দিয়ে মানুষটাকে খামচে ধরে শব্দ করে কাঁদে, বুকে মুখ লুকিয়ে। থেমে থেমেই শক্ত করে নেয় নিজের হাতের বন্ধনী। পারে না শুধু ইহামের তপ্ত প্রশস্ত বুকের অন্তরের গহীনে লুকাতে, কিংবা আত্মায় মিশে যেতে। শোরগোল মুক্ত কেবিনটা মাঝে মাঝে কেবল দুই মানবীর নিঃশ্বাসের নিগাড় শব্দ শোনা যাচ্ছে, যারা একে অপরকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে মনের সবটুকু তৃপ্তি ঢেলে। মায়রার থেকে থেকে আগের চেয়েও একটু বেশি দৃঢ় করে নিচ্ছে হাতের বন্ধনটা।
যেন দুনিয়া ভুলে একেবারে ইহামের ভেতরে ঢুকে পড়ার প্রয়াস চলছে মেয়েটার। এক অদ্ভুত প্রশান্তি শীতল করে তুলল ইহামের তপ্ত বুক পিঞ্জরটা। সবসময় মায়রার কান্নায় রেগে যাওয়া ইহামও আজ নিজের বুকে প্রেয়সীর এই হৃদয় খুঁড়ে ভেতরে ঢুকে যাওয়ার ব্যাপারটা আর নাক টানার শব্দ আরাম দিচ্ছে। ঠোঁটের ফাঁক দিয়ে এক চিমটি সোনালি আলো ফোটে ইহামের। কাল থেকে ভেতরে যে দাবানল অগ্নি ক্রোধে দিশেহারা হয়ে উন্মাদ হয়েছিল, সেই উত্তপ্ততা আজ যেন ঠান্ডা বরফ হলো ওইটুকু স্পর্শে। বুকের ভেতরটা এতটা হালকা লাগছে যা কাউকে বলে প্রকাশ করতে পারবে না সে। জীবনে আদৌ এত প্রশান্তি স্বস্তি কখনো পেয়েছিল কি? ভেবে পায় না ইহাম। চোখ বন্ধ করে নিজের সবটুকু দিয়ে বেয়াদব মেয়েটাকে আগলে ধরে তৃপ্তির ঢেকুর তোলার মতো মুচকি হাসে। বুক ফের বের করে এক স্বস্তির শীতল নিঃশ্বাস। মায়েরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, সেই সাথে তীব্র বেগে খামচে ধরতে চায় ইহামের পিঠের চামড়া। এতক্ষণে সেখানে লাল দাগ কেটে দিয়েছে নিশ্চয়। মৃদু সুখকর ব্যথায় ইহাম মুচকি হেসে চোখ জোড়া বন্ধ করে নেয়। নরম কোমল স্বরে ডাকে, কি হয়েছে মায়েরা? এই বোকা মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়? তাকাও এদিকে। ইহামের মুখ থেকে এমন আদুরে গলা পেয়ে মেয়েটা আরো গলতে শুরু করে। পূর্বের চেয়েও দ্বিগুণ রেগে ফোঁপায়। ইহাম তাকে শান্ত করতে চায়। নিজের মুখ তুলে আদুরে তুলতুলে গলায় বলে, এদিকে তাকাও মায়েরা, তাকাও আমার দিকে। মায়েরা নিরুত্তর রয়, মাথা দুলিয়ে না করে। ইহাম তবুও মেয়েটার মুখ তুলতে চায়। টানাটানির পর বিব্রতভাবে মায়েরাকে মুখ তোলে, তবে হাত ছাড়ে না ইহামের থেকে। কান্নারত রক্তিম ফুলো মুখটা দুই হাতের আজলায় পরম যত্নে তুলে আনে ইহাম। গভীর শান্ত চোখে তাকিয়ে ফিসফিস করে জানতে চাই, কি হয়েছে মেয়ে? এত কাঁদছো কেন? কি সমস্যা? বলতে বলতে মায়েরার এলোমেলো চুলগুলোর দিকে তাকায়। ভিজে মুখে লেপ্টে রয়েছে গুছি কয়েক চুল। আলতো হাতে সেই চুলগুলি সরিয়ে দিয়ে আহ্লাদ স্বরে প্রশ্ন করে, বোকার মতো কাঁদছো কেন? বলবে তো মেয়ে। আপনি খুব পচা ক্যাপ্টেন সাহেব, হঠাৎ এই কথা কেন? তোমার ভাষায় কঠিন পাষাণ মানব, তাই তো? আপনি তার চেয়েও বেশি। কথা শেষে পুনরায় হুমড়ি খেয়ে পড়ে ইহামের বুকে। সঙ্গে সঙ্গেই ফোটে তার মুখে নিঃসৃত সুখকর হাসি। দুই হাতে মায়রাকে আগলে ধরে শুধায়, তাহলে আমায় খুঁজছিলে কেন? আপনি নিজেকে আমার কাছে সবসময় এত কঠিন দেখান কেন? এটা কি আমার প্রশ্নের উত্তর নয়? আপনার কথাটা আমার প্রশ্নের উত্তর নয় ক্যাপ্টেন সাহেব। মায়রার ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথায় মৃদু হেসে ওঠে ইহাম। নিঃশব্দে মায়রার মাথায় অনায়াসে চুমু খায়। হিস হিস করে বলে, আমি এমনই, এটাই আমার স্বাভাবিক রূপ। সামলে উঠতে পারবে তো? লজ্জার ভিড়ে উত্তর দেয় না মেয়েটা। কানে আসে আরো ফিসফিসানি কণ্ঠ, আগেই বলেছিলাম না আমি সবার মতো না, একটু আলাদা, একটু ডিফারেন্ট। মানিয়ে নিতে পারবে আমার পিচ্চি মিসেস চৌধুরী? মায়রার আরো মিশে যাওয়া গাঢ় ভাবে টের পাওয়ায় সে লজ্জার আভাস। মাথা ব্যথা আছে? হুম। টেস্ট করিয়েছিলে? বুকের মাঝে ঘাপটি মেরে থেকেই মেয়েটা দুই পাশে মাথা নাড়িয়ে জবাব দেয়, না। ভ্রুকুটি করে ইহাম সঙ্গে সঙ্গে মোটা গলায় প্রশ্ন করে, কেন? কয়টা বাজে এখন? মায়রাকে আরো কিছু বলবে তার আগেই অনুভব করে পিঠের কাছটায় ভিজে কিছুর অস্বস্তি। শঙ্কিত হয়ে মায়রাকে ছাড়িয়ে দেখতে পায় দুদিন আগেই গায়ে জড়ানো শুভ্র কুচবুচে শার্টটায় সদ্য লাগা শ্বেতবর্ণ। কপাল কুঁচকায় সে বিস্তর। তড়িৎ নজর যায় মায়েরার হাতে লাগানো ক্যানোলার থেকে চুইয়ে পড়া রক্তের ফোঁটা। শান্ত স্থির চোখগুলি হঠাৎই লাল হয়ে রাগ ফুটে ওঠে। রক্তিম চোখে তাকায় মায়রার দিকে। মায়রা নিজেও বোকা বনে যায়। হাতের রক্ত আর ইহামের রক্ত চোখ লাল, দুটোই মেয়েটাকে কিংকর্তব্য বিমূঢ় করে তোলে। ইহামের চোখের দিকে ভীত নজরে তাকিয়েই ঢোক গেলে ইহাম তখনও রাগী দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। তখন ছুটে আসার সময় নিশ্চয় স্যালাইনের নল বেকায়দায় খুলে এসেছে বেয়াদব মেয়েটা। চিবিয়ে বলে উঠল, হোয়াট রাবিশ! তোমায় কি করতে মন চাই বলো তো আমায় মায়েরা? কি করব এখন আমি তোমায়? তেমন কিছুই। শাট আপ ননসেন্স! আগুন লাল চোখ দুটি দিয়ে যেন পারে জ্বালিয়ে দেয় মায়েরাকে। দাঁতে দাঁত পিষে শরীরের রক্ত বেশি হয়ে গিয়েছে না?
ওইটুকুন তো শরীর, এক রাতের ডোজে নিতে জ্বরে হিমশিম খাও, আবার তো নিয়ে বাহাদুরি। লজ্জায় গাল দুটি লাল হয়ে উঠল মায়রার। একটুখানি টুস করে ফেটে যাবে টসটসে আপেলের মতো। লাজুকতার মতো মিয়ে আছে মেয়েটা। তার ওই রঙ্গি মুখের দিকে ইহাম এক পলক তাকিয়ে ক্যানুলা লাগানো টেপটা খুলে আগে ক্যানুলাটা বের করলো। ফিনকি দিয়ে আবারও রক্ত বের হওয়ার সাথে সাথে আঙ্গুল দিয়ে চেপে ধরলো তা। পরেক্ষণে কি হুংকার দিয়ে চেঁচিয়ে উঠল ডক্টর বলে। টেস্টের সব কাজ শেষ করে মায়রাকে নিয়ে ইহাম কেবলই কেবিনে ঢুকেছে, তখনই বেডটা স্যালাইনের টিপ টিপ করে পোটা পড়ার কারণে খানিক ভিজে গিয়েছে বলে ইহাম বেডটাও চেঞ্জ করে দিয়েছে। ডক্টর বলে দিয়েছে আপাতত স্যালাইন লাগছে না, পাতলা নরম কিছু খাবার খেয়ে ফুল রেস্ট করতে হবে। মাথায় এই কয়েকদিন কোনো রকম চাপ প্রয়োগ করতে পারবে না। মায়রাকে আলতো করে দুই হাতে জড়িয়ে আস্তে ধীরে হাঁটিয়ে নিয়ে এলো কেবিনে। সারাক্ষণ শুয়ে থাকতে থাকতে মাথাটা আরো ভার হয়ে লাগছে। ইহামের এই আদুরে কাণ্ড, এই যত্নগুলি মায়রার মনে অনাবিল খুশি ছড়িয়ে দিচ্ছে। শুয়ে থাকে, ভালো লাগে না। আচ্ছা তাহলে একটু বসো, আমি আসছি। না, কি না, আমার পাশে একটু বসুন। ইহাম ওর পাশে বসে আলতো করে মায়রার গাল স্পর্শ করলো। আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করলো, ব্যথা কমেছে? মায়রা সম্মতি দিয়ে নীরব হইল। ইহামের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলল, আপনি আমার সব রোগের উপশম। জীবনের শেষ দিনটা শুধু এরকম করেই কোমলভাবে সঙ্গ দিয়ে। তুমি বসো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ইহামের বাম হাত তবুও ছাড়ে না মায়রা। সে মায়রার দিকে তাকিয়ে ম্লান হাসল, যদিও বোঝা গেল না সে হাসি। মেয়ে হঠাৎ এমন লাগাম ছাড়া হচ্ছ কেন? মায়রা ইহামের কথার মানে বুঝে চুপ থাকে, লাজুক মুখে দৃষ্টি সরায় অন্য পাশে। মেয়েটার রঙ্গিন লাল আর মিটিমিটি হাসি, ঠোঁট দেখে এক পশলা শিহরণ বয়ে গেল মনে। ঠোঁট কামড়ে হেসে আর একটু লজ্জারাঙা করতে হিসিয়ে করে বলে ওঠে, তখন যেন কিসের কথা বলছিলে মায়েরা, কি যেন? বউ বাচ্চা পরিবার, অ্যাম আই রাইট? লজ্জা বিস্ময়ে চোখ দুটো বড় সড়ো হয়ে গেল মায়রার। ঠোঁট চেপে চোখ বন্ধ করে নিল সাহসা। কি সাংঘাতিক! এই লোকটা ওই সময়ে রাগের মাথায় বলা সব কথায় কাউন্ট করে রেখেছে নাকি? সি, কি হলো আমার মিসেস পিচ্চি চৌধুরী? বাচ্চা চাই একটা? লজ্জায় অস্বস্তিতে মায়রা ক্ষিপ্রে বেডশিট চেপে ধরল, দাঁত কামড়ে চোখ চাপিয়ে রেখেছে। আচমকা নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে গেল যেন। ইহাম সেই রক্ত জবা গাল দুটি দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। লজ্জারাঙা মায়রার চিবুকের নিচে হাত রেখে মুখটা ধীরে ওপরে তুলল। মেয়েটা লাগাতার নিঃশ্বাস নেওয়ার দৃশ্যটুকু ইহামের হৃদয় ঝলকে দিচ্ছে বারবার। অপ্রত্যাশিত কিছু চাওয়া। মনের বেসামাল ঝড়ে তাণ্ডব লীলায় বারবার খেই হারাচ্ছে ছেলেটা। খুব কসরত করে গলা চিড়ে ঢোক গিলল ইহাম। সেই সাথে তার অ্যাডামস আপেলটাও দারুণ ভঙ্গিতে ওঠানামা করল। আলতো করে নিজের ঠোঁট দুটি মায়রার অস্বস্তিতে কুঁচকানো ললাটে, এরপর ললাট ডেঙিয়ে ঠোঁটের ডান পাশে আলতো করে একটু চুমু গেল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মায়রার লাজুক ছোট্ট দেহখানা। শিহরণে কাঁটা দিয়ে উঠল তার সর্বাঙ্গ। নিঃশ্বাসটাও সেই সাথে আটকে নিয়েছে আচমকা। লোকটার গায়ে আদুরে ঘ্রাণ আর উষ্ণ নিঃশ্বাস তার ভেতরে করে দিচ্ছে তছনছ। ইচ্ছা হচ্ছে সকল জড়তা কাটিয়ে একদম মিশে যেতে লোকটার সংস্পর্শে, কিন্তু অদ্ভুত এক অনুভূতিতে তার সমস্ত শরীর অসাড় নিস্তেজ লাগছে। হাত পা দুটি বরফের মতো জমে আসছে। ঠিক তখনই হৃদয় ঘায়েল করা ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত একটা কথা ফিসফিস আওয়াজে কানে এলো। শুধু যদি তোমার শরীর ছোঁয়ার বাহানা করে থাকি, তবে ধরলাম না তোমায়, স্পর্শ করে দেখলাম না তোমার লাজুকতা, আর না কাছে আসলাম, কেবল অনুভূতিতে নিগাঢ়ভাবে ছুঁয়ে দেব তোমার কায়ার অন্তঃকরণ। প্রথম কয়েক সেকেন্ড মায়রা স্তম্ভিত হয়ে বসে রইল। কিছুই বুঝল না ইহামের কথার গভীরতার রেশ। পরেক্ষণেই ফাঁকা মস্তিষ্ক যখনই সূক্ষ্ম ইঙ্গিতটা প্রদান করেছে, তার বুকটা ধক করে কেঁপে ওঠে। কলিজাটা চিপিয়ে ধরে এক আতঙ্ক। কি ভয়ঙ্কর প্রতীক্ষা করেছে এই লোক! ইহাম তড়িতে তার কাছ থেকে সরে আসার আগেই
মেয়েটা এক দুঃসাহসী কাজ করে বসলো। ইহামের শক্ত পেশিবহুল মোটা রগযুক্ত হাতটা টেনে ধরেই নিজের কাছে নিয়ে এলো পুনরায়। এক ন্যানো সেকেন্ডও সময় অতিবাহিত না করে জাপটে ধরে ইহামকে, ফুপিয়ে ওঠে বলে, দয়া করে এসব বলবেন না, আমার ভুল হয়ে গিয়েছে, তখন রাগের মাথায় আপনায় উল্টাপাল্টা বকেছি, আমায় মাফ করে দিন। ইহাম হতবাক হয় মায়রার কাজে। মেয়েটা একটু দুঃসাহসী দুঃসাহসী কাজ করছে না? স্ফীত হয় সে। অদ্ভুত একটা শান্তি লাগে মায়রা নিজে থেকে তাকে এভাবে টেনে নেওয়ায়। চোখ বন্ধ করার আগেই যেই টের পেল মায়রা শক্ত করে চেপে ধরেছে তার পিঠের চামড়া, তখনই ভারী গলায় ধমকে বলে, হুম, একদম না, একটুও শক্ত করে ধরবে না আমায়। আর এক ফোঁটা রক্ত যদি বের হয় মায়রা, আই শিওর মাথার উপরে তুলে এক আছাড় মারবো তোমায়। আপনি প্লিজ আমায় মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করুন প্লিজ, এমন রেগে থাকবেন না আমার উপরে। মায়েরা কাঁধে থুতনি ঠেকিয়ে ইহাম ধীর কণ্ঠে বলে, খুব দেখি কথা শিখেছ মায়েরা, হঠাৎ এত সাহস কোথা থেকে আসছে তোমার? আপনার কাছ থেকে, আপনার কোমল আচরণটুকু থেকে। দয়া করে আমার উপরে রেগে থাকবেন না প্লিজ। কিন্তু তুমি তো আমার কথা শোনো না, সবসময় যেটাই বলি তার পিছু ঘোরো। না রেগে থাকবো কিভাবে তোমার উপর? আর আপনার কথার অবাধ্য হব না, সব কথা শুনবো। শুধু আপনি একটু ভালো করে আমার সাথে কথা বলবেন, একটু নরম ব্যবহার করবেন, তবে আপনার সব কথা আমি মেনে নিব। শিওর তো? হুম। মনে রেখো, কথার অবাধ্য হলে কিন্তু একেবারে দূরে চলে যাব। কথাটা বুঝি মেয়েটার মনন মানতে চায় না। বিরোধিতা করে বলেই শক্ত হাতে নখের আঁচড় কেটে দেয় ইহামের পিঠে। কণ্ঠে চাপ প্রয়োগ করে জবাব দেয়, বললাম তো শুনবো। তবু এসব বলার কি মানে ক্যাপ্টেন সাহেব? আপনি আসলে একটা নির্দয় কঠিন মানব। মায়েরা এখনো ইহামের গলা ছাড়ে না, দুই হাতে জাপটে ধরে দৃঢ়ভাবে। মেয়েটার নাক ফোলা রুষ্ট কণ্ঠ না দেখতেও বুঝতে পারে ইহাম। স্মিত হাসে সে। এসব সিমটম দেখিয়ে কিসের ইঙ্গিত দিচ্ছ আমার পিচ্চি মিসেস চৌধুরী? মর মর মায়েরা কথার মর্ম যথার্থ বুঝে লাজে দাঁত কাটে, মনে মনে বিড়বিড় করে আস্তাগফিরুল্লাহ বলে। দাঁত খিচে অদ্ভুত জড়তায় নিজেকে শক্ত পাথরের মতো করে নেয়। ইহাম সবটাই টের পায়। চওড়া করে নিজের ঠোঁটের হাসি হিস হিস করে বলে, মাফ করে দিলাম। এখন ইহামের এই মাফ করা ঠিক কোন মাফ করার ইঙ্গিত দিয়েছে তা ওই বোকা মাথা মোটা মেয়েটা বুঝেছে কিনা সেটা ভেবেই আরেকটা দফা গাঢ় হাসলো ছেলেটা। পরক্ষণেই অভিনয় করে মোটা গলায় জানালো, এই জন্যই বলে মেয়েদের বেশি লাই দিতে নেই, বেশি আদরে আদরে বাদর হয়ে যায়। হুম, কে বলেছে আপনায়? এক টুকরো আরাম নিয়ে মায়েরা হেসে ইহামের কাঁধে মাথা নাড়ায়। মেয়েরা হচ্ছে তুলতুলে নরম বস্তু, আলতো হাতে ধরতে হয়। বেশি কড়া আর রুক্ষ হতে গেলেই হাত ফসকে পালায়। মেয়েরা হচ্ছে আদরের জিনিস, তাদের সবসময় আদরে রাখতে হয়। ইহাম কিছু বলবে তার আগেই আবারও কিছু টের পেয়ে বলে ওঠে, মায়েরা একদম শক্ত হাতে ধরবে না, ব্লিডিং হবে। তারপর কানের নিচে টেনে দিব একটা চড়। ফিলিংসের সবটা 12টা বাজিয়ে দিতে ওই বজ্জাত লোকটা এক সেকেন্ডও লাগলো না। অভিমানে নাক ফুলে ওঠে মায়রার, গাল ভার করে জবাব দেয়, আপনি এমন কেন? একটু ভালো করে কথা বলতে পারেন না? সবসময় খের 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 করেন। আমি এমনই, মানিয়ে নিতে পারবে তো? বুঝে নাও কিন্তু। প্রশ্ন করেছে ঠিকই, কিন্তু উত্তরের আশা করল না ইহাম। যেন এক অদৃশ্য জোর মায়রা থাকতে না চাইলেও রেখে দিতে পারবে সে তার মাঝে, এই আত্ম অহমিকা ভরপুর। মায়রাকে নিজের থেকে সরিয়ে মুখোমুখি করে ইহাম। লাজুক মেয়েটা মাথা নুইয়ে আছে। ইহাম ফিসফিস করে বলে উঠল, তোমার কি খুব আদর পেতে ইচ্ছে হচ্ছে নাকি মায়রা, এখানে এই অবস্থায়? লজ্জায় মায়রার করুণ দশা, গোল গাল দুটি রক্তিম আভা ছেয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি ছুটে কোথাও পালিয়ে যাক, আর এই লোকের সামনে থেকে অন্তত রেহাই পাক খানিক। এই লোকও যে এই ধরনের কথা বলে লজ্জায় লজ্জায় তাকে মেরে ফেলার ক্ষমতা রাখে, তা যেন ধারণাতেও আনেনি সে। সি, সুযোগ পেলেই গম্ভীর কথা বলা মানুষটাও বেফাঁস কথা বলতে এক চিমটিও আটকায় না। পুরুষ মানুষ রসিক রোমান্টিক হোক কিংবা গম্ভীর হোক, কিছু ক্ষেত্রে বেফাঁস কথা বলবেই বলবে। না মানে, বারবার ঠুসঠাস করে আদর আহ্লাদে কথা বলছো যে?
আর যে আপেলের মতো লাল টুকটুকে ফেস করে রেখেছো। ইহা মন্ত্রপুতের মতো এক নজরে চেয়ে আসে মায়েরার রঙিন টসটসে গালের দিকে। কেমন যেন মোহাচ্ছন্ন হয়ে মাতোয়ারা কণ্ঠে হিস হিস করে বলল, ক্যান আই গিভ এ বাইট অন দ্য চেকস লাইক ইউর অ্যাপল?